প্রিয় দর্শক, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অসুখী একজন কবিতার বাকি অংশটা। এর আগের ভিডিওতে আমি অসুখী একজন কবিতার যে অংশটুকু পড়িয়েছিলাম সেটা আর একবার বলে নিই। এই কবিতায় আমরা দেখছি কথক তার প্রিয়তমাকে বা তার প্রেয়সীকে দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে গেছে বহু দূরে। তার প্রেয়সী জানতো না যে সে আর কোনোদিন ফিরে আসবে না। প্রেয়সী তার অপেক্ষা করেই গেছে। সপ্তাহ, মাস, বছর চলে গেছে। এরপর যুদ্ধ নেমে এসেছে। সেই যুদ্ধে শিশুরা খুন হয়েছে, বাড়ি ভেঙে গেছে, বাড়ি চুরমার হয়ে গেছে, বাড়ির সবাইকে খুন করা হয়েছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়নি। অর্থাৎ কবি বলতে চাইছেন যে মেয়েটি হচ্ছে ভালোবাসার প্রতীক। যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিলেও ভালোবাসাকে কোনোদিন ধ্বংস করতে পারে না। তাই ভালোবাসার মৃত্যু হয়নি। আজকে আমরা তার পরের পাঠটুকু আলোচনা করব। যুদ্ধ যখন নেমে এলো, সেই যুদ্ধকে তুলনা করা হয়েছে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে। অর্থাৎ আগ্নেয় পাহাড় যেমন অগ্নি উদ্গীরণ করে, তেমনি ভাবে এই যুদ্ধ শুধু রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, শুধু রক্তপাত ঘটেছে। তাই রক্তপাত ঘটেছে বলেই এই যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে, রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আগ্নেয় পাহাড় যেমন সবকিছু চুরমার করে দেয়, নষ্ট করে দেয়, এই যুদ্ধ তাই জনজীবন ধ্বংস করে দিয়েছে। এরপর বাকি পাঠে আসি। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ যুদ্ধ সমস্ত দেশব্যাপী ছড়িয়ে পড়লো। একটা নির্দিষ্ট জায়গায় যুদ্ধ কিন্তু আর আবদ্ধ রইল না। আর কি হলো? শান্ত হলুদ দেবতা। দেবতা, তারা শান্ত। যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, দেবতারা ধ্যানমগ্ন। মানুষের মঙ্গলের জন্য, মানুষের শান্তির জন্য তারা ধ্যান করছে। সেই ধ্যান তাদের কিন্তু আর ভাঙলো না। তারা মানুষের মঙ্গলের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য যে ধ্যান, বা তারা যে পৃথিবীর মঙ্গল চায়, প্রতিটা মানুষের মঙ্গল চায়, তাদের সেই মঙ্গল চাওয়া কিন্তু কোনো কাজে লাগলো না। কেন কাজে লাগলো না? না, সেই দেবতাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিল। তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়লো। তারা যুদ্ধের যে ভয়াবহতা, এই যুদ্ধের ভয়াবহতা থেকে তারা মানুষকে রক্ষা করতে পারলো না। যারা নিজেকেই রক্ষা করতে পারলো না, তারা কি করে মানুষকে রক্ষা করবে? আর তাদের হলুদ দেবতা কেন বলা হয়েছে? আমরা দেখেছি কোনো বাড়ি ঘর দুয়ার যখন বিবর্ণ হয়ে যায়, তাতে একটা হলদে রং ধরে। এরা হচ্ছে গিয়ে, এই যে দেবতারা, এরা স্থবির। কবি বলতে চেয়েছেন যে যারা দেবতা তারা স্থবির, স্ট্যাচু হয়ে আছে, তাদের কার্যক্ষমতা কিছুই নেই। তাই তো তারা হচ্ছে গিয়ে অসহায় মানুষকে যুদ্ধের হাত থেকে, মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেনি। তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কিসের স্বপ্ন দেখে? দেশের মানুষ বা পৃথিবীর মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। কিন্তু তাদের সেই স্বপ্ন সত্যি হলো না। কারণ দেশ একটা বিশাল যুদ্ধের সম্মুখীন হয়েছে। এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে চলছে দেশের মানুষ। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই যে যুদ্ধ, যা সমতল ভূমিতে নেমে এলো, সেই যুদ্ধ শুধুমাত্র শিশুকে খুন করলো, বাড়িকে খুন করলো, মন্দিরের দেবতাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে দিল, তা কিন্তু নয়। এই কবিতার যিনি কবি বা যিনি কথক, তার সব থেকে প্রিয় যে জায়গা, তার মাতৃভূমি, তার জন্মভূমি, তার জন্মস্থান এবং তার জন্মভিটা। সব থেকে বেশি আপন আমাদের জন্মভিটাটা, যে স্থানে আমরা জন্মাই। এই কথকেরও তাই। কথকের একটা বাড়ি ছিল। সেই বাড়িটা তার মিষ্টি বাড়ি, ভালোবাসার বাড়ি। সেই বাড়িতে তার প্রিয় একটি বারান্দা ছিল। সেই বারান্দায় একটা ঝুলন্ত বিছানা ছিল, যেখানে কবি বা কথক শুয়ে ঘুমাতেন। ছিল গোলাপি গাছ, যে গাছের পাতাগুলো হাতের ছড়ানো করতলের মতো। আর ছিল চিমনি। চিমনি কি? চিমনি হচ্ছে আগেকার দিনে বাড়িতে বা রান্নাঘরে দেখা যেত এক ধরনের ছাদটা ফুটো করে এক ধরনের পাইপের মতো লাগানো থাকতো, যেটা থেকে ঘরের মধ্যে বিষাক্ত যে বাতাসটা বা রান্নাঘরের বিষাক্ত যে ধোঁয়া, সেগুলো এই চিমনি দিয়ে বাইরে নির্গত হতো। সেই সমস্ত কিছু, অর্থাৎ কথকের বাড়িতে যা কিছু ছিল, তার প্রিয় জিনিস যা কিছু, আর কি ছিল? প্রাচীন জল তরঙ্গ, এক ধরনের বাজনা। জল তরঙ্গ মানে প্রাচীনকালে দেখা যেত যে মানে কাঁচের বাটি বা বিভিন্ন ধাতব বাটিতে জল রেখে তার মধ্য দিয়ে একটা কোনো ওই বাটির গায়ে একটা কাঠি জাতীয় কিছু
মানে বুলিয়ে দেওয়া হতো যেই, তখন একটা সুন্দর আওয়াজ আসতো, মিউজিক, একটা সুন্দর তরঙ্গ সৃষ্টি হতো, একটা সুর সৃষ্টি হতো, জল তরঙ্গ, এক ধরনের বাদ্যযন্ত্র। সেই জল তরঙ্গ সবকিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যখন যুদ্ধের আগুন সমতল ভূমিতে নেমে এলো, যুদ্ধ যখন সমতল ভূমিতে গ্রাস করলো, তখন কবির বা কথকের যে প্রিয় বাড়ি, তার বাড়ির বারান্দা, তার ঝোলানো বিছানা, এমনকি তার প্রিয় গোলাপি গাছ, চিমনি, জল তরঙ্গ, যা কিছু ছিল সমস্ত কিছু যুদ্ধের ভয়াবহতায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আগুন লাগিয়ে সব পুড়িয়ে ছারখার করে দিল এই যুদ্ধকামী মানুষগুলো। তাদের লোভ, যুদ্ধের আগুন, আগুনের লেলিহান শিখা, সবকিছু পুড়িয়ে জ্বলিয়ে চূর্ণ করে দিল, ছাই করে দিল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। এই সমতল ভূমিতে যত শহর ছিল, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই বাড়ি ঘর দুয়ার, বড় বড় অট্টালিকা, স্কুল কলেজ হসপিটাল কিচ্ছু নেই। যুদ্ধের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল, সেখানে শুধু ছড়িয়ে রইল কাঠ কয়লা। আমরা দেখেছি উনুনে যখন কাঠ পোড়াই, কাঠ পোড়ানোর পর যে অংশটা পড়ে থাকে কয়লার মতো কালো হয়ে যায়, ওটা কাঠ কয়লা বলা হয়। এখানেও তাই হলো, শহরে যখন বাড়ি ঘর ধরে আগুন লাগিয়ে দেওয়া হলো, বাড়ি ঘর ধরে পুড়ে যাওয়ার পরে যে অবশিষ্টাংশ পড়ে থাকলো, সেখানে কিছু কাঠ কয়লা পড়ে রইলো। দোমড়ানো লোহা, লোহা তো পড়েনি, বাড়ি ঘর যে লোহা লস্কর দিয়ে তৈরি হয়, সেই লোহাগুলো আগুনের তাপে মুড়ে গেছে, বেঁকে গেছে, তাই বলছে দোমড়ানো লোহা। আর কি, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, বিভিন্ন পাথরের মূর্তি, সেগুলো কোনো স্ট্যাচু হতে পারে, কোনো দেবদেবীর মূর্তিও হতে পারে। সেই মূর্তিগুলো সব কি হলো, আগুনে পুড়ে আরো কালো ঝলসে গেল, তাই তো? সেগুলো আরো বীভৎস দেখতে লাগলো, এবং দেখা গেল যে তাদের মাথাগুলো হয়তো ভেঙে দেওয়া হয়েছে, বীভৎস মাথা। আর রইল রক্তের একটা কালো দাগ, রক্তের কালো দাগ। যুদ্ধে যে রক্ত ঝরেছে, মানুষের রক্ত ঝরেছে যুদ্ধে, মানুষের সেই রক্ত, সেই রক্তের দাগ যুদ্ধের বীভৎসতার প্রতীক। যে কত ভয়ঙ্কর সেই যুদ্ধ, যুদ্ধ কতটা ক্ষতিকর, কত প্রাণ কেড়ে নেয় যুদ্ধ, তার প্রতীক হচ্ছে রক্ত বা রক্তের কালো দাগ, সেটা রয়ে গেল। চারিদিকেই শুধু ধ্বংস, মৃত্যু, আর কিছু নেই। আর কি রইল? আর রইল সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? কবি যাকে ছেড়ে গিয়েছিলেন দরজায়, কবির জন্য যে মেয়েটি এতদিন অপেক্ষা করছিল, সেই মেয়েটি, সে কিন্তু অপেক্ষায় রয়ে গেছে। কার অপেক্ষায় রয়ে গেছে? তার ভালোবাসার মানুষের অপেক্ষায়। মেয়েটি জানে যে তার ভালোবাসার মানুষটা একদিন ফিরে আসবে, তাই তো সে তার সেই ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে। এখানে বাস্তবেই কিন্তু মেয়েটি তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে না, মেয়েটিও তো মারা গেছে, কিন্তু মেয়েটার শরীরটা মরে গেছে, কিন্তু মেয়েটার মধ্যে যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা কিন্তু বেঁচে আছে। ভালোবাসা হচ্ছে শাশ্বত, ভালোবাসা অবিনশ্বর, ভালোবাসাকে কোনোদিন ধ্বংস করা যায় না, ভালোবাসাকে কোনোদিন হত্যাও করা যায় না। আমি আগেই বলেছিলাম, যুদ্ধ সবকিছু কেড়ে নিতে পারে, যুদ্ধ আমাদের প্রাণ কেড়ে নিতে পারে, যুদ্ধ মন্দির ভেঙে দিতে পারে, যুদ্ধ দেবতার মূর্তি ভেঙে দিতে পারে, বড় বড় অট্টালিকা ধ্বংস করে দিতে পারে, বোমা মেরে চাইলে একটা শহরকেও শেষ করে দিতে পারে। এত কিছু পারলেও যুদ্ধ কিন্তু মানুষের মন থেকে ভালোবাসাকে মুছে ফেলতে পারে না, ভালোবাসাকে হত্যা করতে পারে না। তাই তো প্রথমেও আমরা দেখেছি ভালোবাসা অপেক্ষা করে আছে, ভালোবাসা বেঁচে আছে। আমরা কবিতার শেষেও দেখছি যে ভালোবাসা বেঁচে আছে। যুদ্ধ সবকিছুকে কাড়লেও কথকের প্রেয়সীকে হয়তো প্রাণটা তার কেড়ে নিতে পেরেছে, কিন্তু সমস্ত মানুষের ভালোবাসার প্রতীক যে মেয়েটি, সেই ভালোবাসাটাকে কিন্তু যুদ্ধ কেড়ে নিতে পারেনি। আর কবিতাটির নাম অসুখী একজন কেন? এই যে মেয়েটি যে অপেক্ষাই করে গেছে তার প্রিয়তমর জন্য, তার এই অপেক্ষার শেষ হয়নি, সে সুখ পায়নি জীবনে, তাই বলছে অসুখী একজন, এই মেয়েটি অসুখী। আর এই ছিল আমাদের আজকের কবিতার বিষয়বস্তু। এরপরে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারো, আমি আমার মতো করে অবশ্যই উত্তর বলে দেব। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।